সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গত পর্ব যারা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার সুযোগ হয়নি, ফেসবুক পলিসির জন্য 30-32 মিনিটেই থেমে গিয়েছিল। আজকে আমরা পরবর্তী অংশটুকু দেখব। আমরা আলোচনা করেছিলাম রিয়েল ফাউন্ডিং আর্কিটেক্ট অফ বাংলাদেশ তথা বাংলাদেশের প্রকৃত স্থপতির অবদান সম্পর্কে। বাংলাদেশের প্রকৃত স্থপতি বলতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বুঝি। তিনি কিভাবে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতায় রূপান্তরিত হয়েছিলেন তার পেছনের দিকটি একটু দেখব। তো জিয়াউর রহমান 1953 সনে কাকুল মিলিটারি একাডেমিতে সর্বপ্রথম ক্যাডেট হিসাবে যোগদান করেন। তারপর 1955 সালে কমিশন লাভ করেন। তারপরে 1959 থেকে 64 পর্যন্ত সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে কাজ করেন এবং 1965 সনে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়, খেমকারান সেক্টরে জিয়াউর রহমান অল্প কিছু সৈনিক নিয়ে বিশাল ভারতীয় বাহিনীকে পরাজিত করেন এবং তৎকালীন পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে বীরত্ব সূচক পুরস্কারে ভূষিত করেন। এরপর 1966 সনে জিয়াউর রহমান সেনাবাহিনীর ইনস্ট্রাক্টর তথা টিচার হিসাবে নিয়োগ পান এবং সর্বশেষ 1959 সালে জিয়াউর রহমান মেজর পদে পদোন্নতি পান। তারপর তিনি বাংলাদেশের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড ইন কমান্ড হন। এরপর 1971 সনে 25শে মার্চ মুক্তিযুদ্ধের ঘোষণা এবং মুক্তিযুদ্ধ পরিচালনা এবং শক্তিশালী পাক বাহিনীর বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে বিজয় লাভ করবেন তার যেই ম্যাপ ছিল সে অনুযায়ী তিনি তার নামে জেড ফোর্স গঠন করেন। এরপরে 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তার রাষ্ট্রীয় ক্ষমতার অভিষেক ঘটে এবং এই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 25 থেকে 30টা কু এভাবেই চলছিল। তিনি সেনাবাহিনীতে চেইন অফ কন্ট্রোল এবং সেনাবাহিনীর যে সুশৃঙ্খল কঠিন নিয়ম তা ফিরিয়ে আনতে সক্ষম হন। সেই দিক থেকে জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার ছিলেন। এই দিক থেকে জিয়াউর রহমান বাংলাদেশ গঠনে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং সেনাবাহিনী তো তার একটা বিশাল অবদান, জনপ্রিয়তা রয়েছে। তারপরে আমরা জিয়াউর রহমানের দ্বিতীয় অবদানটি দেখব, সেটা হচ্ছে 1974 সালে শেখ মুজিবের শাসনামলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে দুঃখ কষ্ট দুর্দশায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। তো জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর প্রায় 900 মাইল পর্যন্ত খাল খনন করেন। শুষ্ক মৌসুমে ইরিগেশন দ্রুতই খাদ্য উৎপাদন দ্বিগুণ হয় এবং বাংলাদেশের মানুষ 2 মুঠো খাওয়ার সুযোগ পায়। সেই দিক থেকে জিয়াউর রহমান বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তো বিষয় হচ্ছে বিএনপি 26 সালে যে নির্বাচনেও বলছেন খাল কাটা কর্মসূচিকে এগিয়ে নেবেন কিংবা আরও 900 মাইলের মতো খাল কাটবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, খাল কাটলেন ঠিক আছে, সেটা সহজ, কিংবা আগের খালকে সংস্কার করলেন, কিন্তু এই খালে পানি আসবে কোথায়? পানি তো নেই নদীতে, যেহেতু ভারত 54 নদীর উৎস মুখে ভাত দিয়েছে। তো আমি মনে করি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হওয়া উচিত নতুন করে খাল কাটা নয়। 54 পানিতে ভারত যে অন্যায্যভাবে ভাত দিয়ে পানি প্রত্যাহার করছে, সেই সকল পানি আন্তর্জাতিক আইন কিংবা ন্যায্য হিস্যা অনুযায়ী আদায় করে আনবো ভারত থেকে যে কোনো মূল্যে। এটাই হওয়া উচিত বিএনপির নির্বাচনী প্রচারণা। এরপর জিয়াউর রহমানের তৃতীয় অবদান দেখব। তিনি বাংলাদেশে যে 68,000 গ্রাম রয়েছে, 68,000 গ্রামকে 68,001 নমিক জোন কিংবা স্টেট হিসাবে বিভক্ত করেছেন। প্রত্যেকটা গ্রামকে একটা স্টেট কল্পনা করে জিয়াউর রহমান সেইখানে নিজস্ব পাওয়ার স্টেশন, নিজস্ব হসপিটাল, নিজস্ব স্কুল কলেজ এবং খামার, মৎস্য পালন, পশুপালন এগুলোকে দ্বিগুণ তিনগুণ মানে হচ্ছে
এক একটা গ্রামকে এক একটা অর্থনৈতিক ইউনিট হিসেবে তিনি প্রতিষ্ঠা করে ৬৮,০০০ গ্রাম যখন স্বনির্ভর হবে, বাংলাদেশ স্বনির্ভর হবে এবং কারো কাছে যেতে হবে না। তিনি এভাবে অর্থনৈতিক পরিকল্পনা করেছিলেন, অর্থনীতিকে শক্তিশালী করেছেন। একইভাবে সেই জিয়াউর রহমানের পরিকল্পনা তো থেমে গিয়েছে, বিএনপি কীভাবে সেটাকে এগিয়ে নিবে সেই পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। একইভাবে জিয়াউর রহমানের সুসূত্র পরিকল্পনা হচ্ছে 1976 সনে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা উত্তর সর্বপ্রথম পরিবার পরিকল্পনা বিষয়ে নীতি প্রণয়ন করেন। অর্থনীতি নাজুক থাকা অবস্থায়ও তিনি ৬৮,০০০ পরিবার পরিকল্পনা কর্মী নিয়োগ দেন এবং বাংলাদেশের শিশু মৃত্যুর হার, জন্মকালীন মাতৃ মৃত্যুর হার, সুস্থ সন্তান জন্ম, এগুলাতে তিনি এগুলা বন্ধের জন্য এবং শারীরিক চিকিৎসা দেওয়ার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেন এবং সেটা বাংলাদেশের ব্যাপকভাবে বাংলাদেশকে সেটা প্রভাবিত করে। বাংলাদেশ বেশ উপকৃত হয়, যার ফলেই সুস্থ সন্তান কিংবা সুস্থ মস্তিষ্ক, হাত পা, যে পোলিও বিভিন্ন রোগ ছিল এগুলো থেকে মুক্ত হয়ে আমি মনে করি সেই পরিকল্পনার কারণেই ক্রমান্বয়ে যে একটা একটা ইনডোমিটেবল ফোর্সিং যে স্টুডেন্ট ফোর্স তৈরি হয়েছিল 24-এ, সেই পরিকল্পনারই ধারাবাহিকতা হতে পারে। একইভাবে যুবকদের উন্নয়নে 1978 সনে জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ হওয়া উচিত যে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত যুবক রয়েছে, তাদেরকে আইটি কিংবা যে এখন ডিজিটাল বেসড ইকোনমি গড়ে উঠেছে সারা বিশ্বে, প্রশিক্ষণ দিয়ে লক্ষ লক্ষ যুবককে দিয়ে বাংলাদেশের ইকোনমিক যে বেসড এগ্রিকালচার ইকোনমিক বেসড সেইটাকে আইটি বেসড করার যে একটা মহৎ সুযোগ রয়েছে, সেই পরিকল্পনা কিভাবে করেছেন সেটা জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে আমি মনে করি নির্বাচনী প্রতিশ্রুতির। তো জিয়াউর রহমানের আমরা যেই পরবর্তী কন্ট্রিবিউশনটা দেখব বাংলাদেশের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা বজায় রাখা। 1947 সনে ভারত পাকিস্তান ভাগের পরে ভারতকে যদি আজকে প্রশ্ন করা হয় তোমাদের সবচেয়ে স্বাধীনতা উত্তর দেশ পাওয়ার পরবর্তী 47 পরবর্তী তোমাদের সবচেয়ে বড় পরাজয় কিংবা দুর্দশার কারণ কোনটি, নিশ্চয়ই পাকিস্তান বলবে বাংলাদেশের জন্ম, পাকিস্তান ভেঙে যাওয়া। একইভাবে বাংলাদেশে যে পার্বত্য অঞ্চল রয়েছে প্রায় 20,000 মাইলের মতো বর্গ মাইলের মতো, ভারত যেখানে তার আধিপত্য এবং স্বতন্ত্র রাষ্ট্র কিংবা পার্বত্য অঞ্চলে ভিন্ন একটা রাষ্ট্র গঠনের যেই ষড়যন্ত্র এবং অস্ত্র অর্থ দিয়ে থাকে, জিয়াউর রহমান ভারতের সেই বাংলাদেশকে ভেঙে দুই টুকরো করার পরিকল্পনাকে নস্যাৎ করেন। সেইখানে বাঙালি বসতি স্থাপনের মাধ্যমে যে বাংলাদেশের মূল ভূখণ্ড সমতল ভূমি রয়েছে তার মধ্যে এবং পার্বত্য অঞ্চলের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তথা আত্মীয়তার বন্ধনের মতো একটা সম্পর্ক তৈরি করেন এবং পরবর্তীতে বাংলাদেশ আর দ্বিখণ্ডিত হওয়ার যে ভারতের যে খায়েশ সেটা নস্যাৎ হয়ে যায়। তো জিয়াউর রহমান এইসব কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। একইভাবে বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করার জন্য জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যে বিশাল শ্রমশক্তি রয়েছে তার রপ্তানির ব্যবস্থা করেন। এরপর বাংলাদেশের মুসলমানদের কাছে সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হচ্ছে 1977 সনে জিয়াউর রহমান বাংলাদেশ সংবিধানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনসারশন করেন, সেটা হচ্ছে আল্লাহর রাষ্ট্রের সকল কাজের ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এর মধ্য দিয়ে জিয়াউর রহমান তৎকালীন ভারত কিংবা বামপন্থীদের ঢানা জাপটানো প্রভাবের মধ্য দিয়েই কৌশলে জিয়াউর রহমান কোরআন শরীফকে পার্লামেন্টে নিয়ে গেছেন, আর কোরআন শরীফ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে কিংবা হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, যেটা হয়তো আরবি ভাষার কোরআনকে নিতে পারেননি কিন্তু তিনি কৌশলে নিয়েই গেছেন, যার কারণে মুসলিমদের কাছে বেশ জনপ্রিয় জিয়াউর রহমান। একইভাবে তিনি যে মাইনরিটি রয়েছে কিংবা বাংলাদেশের অন্যান্য যেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে প্রায় 50টার মতো, কারো প্রতি বৈষম্য করেননি, কেউ জিয়াউর রহমানের প্রতি ক্ষুব্ধ ছিলেন না। তো তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা বিশ্বে এখন যে ডেমোক্রেটিক স্টেট রয়েছে কিংবা গণতন্ত্রের যে একটা ধারা
গড়ে উঠেছে সারা বিশ্বে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেটা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেটা শেখ সাহেব বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে রুদ্ধ করেছিলেন। এবং পরবর্তীতে জিয়াউর রহমানের গেজেট নোটিফিকেশনের মাধ্যমেই আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। তো পৃথিবীতে যত রাজনৈতিক দল রয়েছে, সেটা ইসলামিক হোক কিংবা নন ইসলামিক হোক, প্রত্যেক রাজনৈতিক দলেরই এক একটা দর্শন তথা ফিলোসফি রয়েছে, যার উপর ভিত্তি করে একটা দল টিকে থাকে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির রাজনৈতিক যে ভিত্তি, সেটা হচ্ছে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ। আর জাতীয়তাবাদ এই শব্দটি গঠিত হয় একটা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বর্ণ সম্মিলিত পরিচয়ের উপর ভিত্তি করে যে রাজনৈতিক মতাদর্শ গঠিত হয়, তৈরি হয়, সেটাই হচ্ছে ন্যাশনালিজম বা ন্যাশনালিস্ট। তো ন্যাশনালিস্টরা এমন হবে যে সব কিছুর আগে তাদের দেশ, তাদের জনগণের স্বার্থ। যেমনটা ভারতের বিজেপিকে তারা ন্যাশনালিস্ট হিসেবে দাবি করে, তারা কট্টর ন্যাশনালিস্ট, তেমনই ন্যাশনালিস্ট দলগুলো এমনই হয়ে থাকে সারা বিশ্বে। তো জিয়াউর রহমান সর্বপ্রথম 1970 সনে যে ন্যাশনালিস্ট বাংলাদেশি জাতীয়তাবাদ, ভারত থেকে বাংলাদেশ যে একটা ভিন্ন সত্তা, এটা জিয়াউর রহমান সর্বপ্রথম 1970 সালেই আবিষ্কার করেন এবং বাংলাদেশকে একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দাঁড় করান। সেটা যদি আমরা বলে থাকি জাতীয়তাবাদটা কেমন, সেটা হচ্ছে ডিস্টিংক্ট আইডেন্টিটি ফর সিটিজেন্স অফ বাংলাদেশ বেসড অন স্টেটহুড রাদার দ্যান জাস্ট ইথনিসিটি। মানে হচ্ছে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ রয়েছে, সেটার উপর ভিত্তি করে নয়, সবাই বাংলাদেশি। এই স্টেটহুডের উপর ভিত্তি করেই যে রাজনৈতিক মতাদর্শ গড়ে ওঠে, সেটাই হচ্ছে ন্যাশনালিস্ট। আর বিএনপির রাজনৈতিক মতাদর্শই হচ্ছে সেই ন্যাশনালিজম। তো এই ন্যাশনালিজমটা মূলত গড়ে উঠেছে, বিএনপি মূলত গড়ে উঠেছে ভারতকে প্যাদানির জন্য, ভারতকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য, তাদের যে দূরত্ব আছে সেটাকে নিশ্চিহ্ন করার জন্য। তো বিএনপি কখনো ভারতের সাথে লেয়াজু করতে পারে না, কিংবা তাদের নির্বাচনী প্রচারণায় ভারত বিরোধিতা থাকবে না, কিংবা ভারত থেকে বাংলাদেশকে বের করে আনার যে প্রক্রিয়া, তার কোনো প্ল্যান থাকবে না, সেটা হতে পারে না। যদি সেটা হয়, সেটা চলতে থাকে, তাহলে বুঝতে হবে বিএনপির রাজনৈতিক মতাদর্শের মৃত্যু হয়েছে। তো যে ন্যাশনালিজম, তার একটা বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রিটি, প্রোটোকল, তারপরে হচ্ছে কনভেনশনগুলো হয়, সেগুলোতে যখন একটা দেশ সাইন করে, সেই দেশ মেনে চলবে। এরপরে ওই ট্রিটি, প্রোটোকল, কনভেনশনটা পার্লামেন্টে র্যাটিফাইড করতে হয়। পার্লামেন্টের গোপন বৈঠকে র্যাটিফাইড করার পরে, পার্লামেন্টে প্লেস করার পরে, সেটা যদি অনুমোদন করে, তখনই সেই দেশ সেই চুক্তি, ইন্টারন্যাশনাল ট্রিটি লস মেনে চলতে বাধ্য। তো সেটা বাংলাদেশ সংবিধানের 154 অনুচ্ছেদ অনুযায়ী করা হয়। তো সেই ক্ষেত্রে যদি কোনো ইন্টারন্যাশনাল ল, কোনো ধারা, ইন্টারন্যাশনাল লয়ের কোনো প্রভিশন, কোনো বিষয় যদি বাংলাদেশের বাংলাদেশের জনগণ, ভূখণ্ড এর বিরুদ্ধে যায়, তাহলে ন্যাশনালিজমেরাই সেই ইন্টারন্যাশনাল চুক্তিকে ছুঁড়ে ফেলে দিবে, তাদের দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখবে। যেমনটা ইন্টারন্যাশনাল একটা চুক্তি রয়েছে, বিভিন্ন দেশ এত সালের মধ্যে কার্বন ইমিশনটা এত % কমিয়ে আনবে। সেই ক্ষেত্রে ভারত তার যে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি উৎপাদন, সেটা কয়লা ভিত্তিক, যার কারণে খুব বেশি কার্বন ডাইঅক্সাইড ইমিশন হয় আমাদের এই অঞ্চলে। তো ইন্টারন্যাশনাল চুক্তির ক্ষেত্রে ভারত এখানে যেটা করেছে, ইন্টারন্যাশনাল চুক্তিতে সাইন করলেও কার্বন নিঃসরণ
কমানোর চুক্তিতে সাইন করলেও তারা নিজেদের ইলেকট্রিসিটি উৎপাদন বৃদ্ধির জন্য কয়লা ভিত্তিক সেই ইন্টারন্যাশনাল চুক্তিকে তারা ভায়োলেট করেই তাদের দেশের স্বার্থ রক্ষিত করেই চলছে। এটাই হচ্ছে ন্যাশনালিস্ট কিংবা ন্যাশনালিজমের বহিঃপ্রকাশ। তো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি হবে সেরকম একটা শক্তিশালী কিংবা সেই ভাবধারার বহিঃপ্রকাশের। আর যদি সেটা না করে তাহলে বুঝতে হবে সেই ভাবধারা থেকে বিএনপি সরে এসেছে। তো এরপরে হচ্ছে বর্তমানে এই জিয়াউর রহমানের অবদান খুব সংক্ষেপেই খুব ছোট করে আলোচনা করেছি। যদি সেটা বিশদভাবে আলোচনা করা হয় তাহলে কয়েকশো পর্ব কিংবা বিশাল বিশাল পর্ব হবে, যেটা হয়তো সম্ভব হবে না এখন। তো আমি বলবো 26-এর বিএনপির নির্বাচনী মূলমন্ত্র কী হওয়া উচিত বা কী হওয়া দরকার। প্রথম যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে ভারত নির্ভরশীলতা থেকে দেশকে শূন্যে নামিয়ে আনা। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানিটারি ফান্ডগুলো আছে যেগুলো লোন দিয়ে থাকে ওগুলো থেকে লোন গ্রহণ নিম্ন সুদের হারে সংকুচিত করা। তারপরে হচ্ছে কিভাবে করবেন, ওই যে 68,000 গ্রাম অঞ্চলকে 68টা ইকোনমিক জোন হিসেবে যখন গড়ে তুলতে পারবেন তখনই আপনাকে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডগুলো থেকে যেগুলো পশ্চিমারা নিয়ন্ত্রণ করে সেগুলো থেকে সুদ না নিয়ে দেশ পরিচালনা করতে পারবেন। এ হচ্ছে দ্বিতীয় প্রতিশ্রুতি। এরপর হচ্ছে তৃতীয় প্রতিশ্রুতি, খাল যে কাটবেন কিংবা বর্ধিত করবেন সেই খালে কাটলেন কিংবা সংস্কার করলেন, বর্ধিত হলো, এই খালে পানি আসবে কোত্থেকে? যেহেতু 1254 নদীর পানির উৎসমুখে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে বিএনপির নির্বাচনী প্রচারণার সর্বাগ্রে থাকবে ভারত থেকে ন্যায্য হিস্যায় পানি আদায় করব আন্তর্জাতিক আইন কিংবা ন্যায্য আইন অনুযায়ী। এরপরে হচ্ছে আমাদের যে বর্তমানে ইকোনমি রয়েছে সেটা টোটালি কৃষি বেসড। তো বর্তমানে কৃষি বেসড ইকোনমিক খুব বেশি ইফেক্টিভ বলে আমি মনে করছি না, হতেও পারে। তবে আমি মনে করি যে জিয়াউর রহমান 1978 সনে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, সেই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে যে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক রয়েছে তাদেরকে আইটি প্রশিক্ষণ কিংবা ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিকে এগ্রিকালচার বেসড থেকে আইটি বেসডে ট্রান্সফার করার, আইটি বেসডে রূপান্তরিত করার খুব একটা ভালো সুযোগ আছে। আপনার নির্বাচনী প্রচারণার যে প্রতিশ্রুতি এটাও একটা হতে পারে নির্বাচনী যে 26-এর প্রতিশ্রুতি, এই যে এটাও হতে পারে বড় একটা হাতিয়ার মানুষের যুবকদের মন জয় করার। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এখানে কোনো শিক্ষানীতি নেই, নির্দিষ্ট সিলেবাস নেই, শিক্ষকদের জন্য বেতন কাঠামো নেই, শিক্ষকেরা সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন, কম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। পৃথিবীর যে দেশগুলো উন্নত সেইখানে শিক্ষক কিংবা যে শিক্ষা সেক্টর আছে তাদের আলাদা পে কমিশন আছে, টিচারদের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে। দেশের সবচেয়ে মেধাবী ব্যক্তিগণ যেমন বাংলাদেশের ক্ষেত্রে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সুয়েট, চাস্ট এ ধরনের ইউনিভার্সিটি যে টপার হবে তারা শিক্ষক হিসেবেই যোগদান করে থাকে উন্নত বিশ্বগুলোতে, আর আমাদের এখানে এসে অ্যাডমিনে কিংবা ফরেনে জয়েন করে। এই বিষয়টাকে পুরোপুরি নস্যাৎ করে সুনির্দিষ্ট শিক্ষানীতিমেলা, শিক্ষা আইন নয়, 26-এ যে শিক্ষা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে এটা একটা মানে জগা খিচুড়ির মতো হবে, এতে করে কিছুই হবে না। আমি বলবো বিএনপি নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট হবে সেটা হবে নির্দিষ্ট শিক্ষানীতি প্রণয়ন, মানে হচ্ছে কোন সিলেবাসে শিক্ষাটা পাঠদান করা হবে,
কোন ভাষায় পাঠদান করা হবে। যদিও বামপন্থীরা বলে থাকেন বাংলা ভাষায় ট্রান্সলেট করে বাংলা ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হোক। যাই হোক, সেটা যে মাধ্যমে হোক, আমি বলবো জাপান কিংবা নর্থ আমেরিকান সিলেবাসকে বাংলাদেশের সংস্কৃতির সাথে যুক্ত করে তারপরে একটা শক্তিশালী সিলেবাস তৈরি করে সেই সিলেবাসে পরবর্তী পাঠদানের বিষয়ে বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ থাকবে এবং শিক্ষকদের জন্য আলাদা পে কমিশন থাকবে, যেটা বিজিএসসির জন্য করা হয়েছে। আমি মনে করি একই ক্যাটাগরিতে ইউনিভার্সিটির টিচার কিংবা প্রাইমারি শিক্ষকদের থেকে ক্রমান্বয়ে এরকম একটা স্বতন্ত্র বেতন কমিশন থাকবে শিক্ষকদের জন্য। তারপরেই বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। তো এরপরে সর্বশেষ যেটা বলবো, দুর্নীতিকে শূন্যে নিয়ে আসার প্রতিশ্রুতি। একটা দেশ, এই যে আমি গত পর্বেও বলেছি, টপারেরা বড় বড় বাংলাদেশে যে বিখ্যাত বাংলাদেশের পার্সপেক্টিভে আন্তর্জাতিক পার্সপেক্টিভে নয়, যারা নিজেদেরকে সেরা প্রতিষ্ঠান হিসাবে দাবি করে, ওই সকল প্রতিষ্ঠানের টপারেরা কেন অ্যাডমিন কিংবা ফরেনে জয়েন করে, সেটা হচ্ছে দুর্নীতি করার সুযোগের কারণে। তো যখন সেটা দুর্নীতি শূন্যে নিয়ে আসবেন, তারা আর এগুলোতে যাবে না, নিশ্চয়ই তারা উন্নয়ন সেক্টরে যাবে। তো এরপরে বিএনপি যে বর্তমানে নির্বাচনী প্রতিশ্রুতিতে, নির্বাচনী সভা সেমিনারে যে বিষয়টাকে হাইলাইটস করেছেন, সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। পরিস্থিতির আলোকে কিংবা অর্থনৈতিক সক্ষমতার উপর ভর করে অনেক পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন। আমি মনে করি বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিতে ফ্যামিলি কার্ডটাকে নিয়ে আসা খুবই এটা দুর্বল প্রচারণা। কারণ হচ্ছে আপনার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যে বিষয়গুলো নিয়ে আসছি, এগুলো থাকা উচিত আপনার নির্বাচনী প্রচারণার অংশ, প্রতিশ্রুতির অংশ। আপনার যদি ইকোনমি স্ট্রং না থাকে, তথা ব্যাংক সেক্টর যদি, ব্যাংকে যদি টাকা না থাকে, ব্যাংক যদি নিজেই খুয়ে চলে, যেমন এই যে শেষ আওয়ামী লীগের সরকারের আমলে অনেকগুলো ব্যাংকে অ্যামালগেমেট করা হয়েছে, একসাথ করা হয়েছে অর্থনৈতিক দুরবস্থার কারণে। তো ব্যাংকে ইকোনমিক সেক্টর যদি দুর্বল থাকে, আপনি ফ্যামিলি কার্ড দিলেন, কিন্তু ফ্যামিলি কার্ডের যে সাপ্লাই, যে প্রোডাক্ট দিবেন বলেছেন, যা দিবেন টাকা পয়সা, সেইগুলো আপনি পাবেন কোথায়? তো আমি মনে করি ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির জন্য খুবই একটা নাজুক প্রচারণা। তবে এটা ঠিক আছে, জামাত যখন বিকাশে ভোটারদেরকে টাকা পাঠাচ্ছেন, ভোট কেনার চেষ্টা করছেন, এটার কাউন্টার দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড ঠিক আছে। তবে সেটা বিএনপির একেবারে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান ইলেকশন করবেন, উনি সেই ফ্যামিলি কার্ড দিবেন, প্রতিশ্রুতি দিতে পারেন। তো এটা বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পকেট থেকে বের করে নির্বাচনী সভায় দেখাবেন, সেটা দেখে আমি খুব বেশি আশান্বিত হতে পারিনি। এটা খুবই মামুলি ধরনের একটা কাজ হয়েছে। আমি মনে করি আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো সম্মিলিত রূপে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দিবেন। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গত 17 বছর আমরা যে নির্বাচনী প্রচারণার ধরন দেখেছি, সেটা অনেকটা হরর মুভির মতো। শহরে এই যে বড় বড় সাউন্ড বক্স, তারপরে হচ্ছে নাচ গান, এইসব করে যে নির্বাচনী প্রচারণা করা হয়, জিতবে আবার নৌকা, এই ধরনের জিঙ্গল সং দিয়ে, এতে করে মানুষ ভয় পায়। সাধারণত আমি দেখেছি এতগুলো ইয়াং ছেলেপেলে, এত মানুষ নিয়ে যখন এই গানগুলো বাজানো হয়, মানুষ ভীষণ ভয় পায়। একইভাবে শব্দ দূষণের সৃষ্টি হয়, মানুষের শ্রবণ শক্তির জন্য সহনীয় 85 ডেসিবলের মতো মানুষ শব্দ গ্রহণ করতে পারে। এরপরে মানুষের শ্রবণ শক্তি কিংবা মস্তিষ্কের জন্য ক্ষতিকর 85 ডেসিবলের অতিরিক্ত শব্দ তৈরি হলে, সেই ক্ষেত্রে নির্বাচনীর প্রচারের মাধ্যম মানুষের সাথে গণসংযোগের সাথে মাধ্যম হবে। শুক্রবারে নামাজে গেলেন, প্রার্থী দাঁড়িয়ে দোয়া চাইলেন। একইভাবে অনলাইনে বিভিন্নভাবে সিভিলাইজড এবং ম্যানার্ড সিস্টেমে আপনি নির্বাচনী প্রচার চালাইতে পারেন, কিংবা মানুষের ঘরে ঘরে গিয়ে ফজরের নামাজ পড়ে গেলেন, কথা বললেন, মসজিদে গেলেন, আসার সময় দেখা হলো, হ্যান্ডশেক করলেন। এভাবে নির্বাচনী প্রচারণা হতে পারে। নির্বাচনী প্রচারণার যেই
একটা পরিবেশ আমি মনে করি সেটা হওয়া উচিত। জীবনানন্দ দাশের যে মাল্যবান নাটক উপন্যাস রয়েছে, সেই উপন্যাসে জীবনানন্দ একটা শুনশান পরিবেশ তৈরি করেছেন। আমি মনে করি বিএনপির নির্বাচনী প্রচারণা হবে সেই জীবনানন্দ দাশের মাল্যবান উপন্যাসে যেরকম পরিবেশ তৈরি হয়েছে ঠিক ওরকম। সেটা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় করেছে, বিএনপি সেই প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণা চালাবে, সেটা তাদের এই দুটোর মধ্যে একটা সিমিলারিটিস এসে যাবে। আমি মনে করি এটাও বিএনপির জন্য একটা নৈতিকভাবে খারাপ বিষয় হবে। তো আমরা যেটা দেখলাম, জিয়াউর রহমানের অবদান সম্পর্কে দেখলাম, জিয়াউর রহমান কতটা মেধাবী ছিলেন সেটা তার ব্যাকগ্রাউন্ড আলোচনা করলে বোঝা যায় ছোট্ট করে। তো বিএনপির আরেকটা বিষয় ছিল ব্যক্তি নয় মার্কা দেখে ভোট দিবেন। আমি মনে করি ব্যক্তির রিপ্লেসমেন্ট কখনো ব্যক্তি হতে পারে না। যেমন বাংলাদেশে জিয়াউর রহমানের রিপ্লেসমেন্ট হওয়ার মতো এখন পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেনি তার উত্তরে। সুতরাং ব্যক্তির সমপর্যায়ে ব্যক্তি কখনো হতে পারে না, রিপ্লেসমেন্ট হতে পারে না। যার জন্যেই এই যে লোন ডিফল্টার 54 জন সম্ভবত, সেটাও একটা কারণ। ব্যক্তি নয় মার্কা, সেজন্যই হয়তো 54 জন ডিফল্টার হিসেবে চিহ্নিত হয়েছেন, সেটাও একটা বিএনপির জন্য বড় ধাক্কা। তো নির্বাচনী নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই ব্যক্তির যোগ্যতা, তার শুদ্ধতা, দুর্নীতি শূন্য, এইসব বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তো সর্বশেষ আমি যেটা আলোচনা করব, এই যে জিয়াউর রহমানের এত অবদান সম্পর্কে আমি ছোট্ট করে বললাম। তো এই বিষয়টা আলোচনাটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কেউ শুনে থাকেন নিশ্চয়ই বলবেন আমরা দেশ স্বাধীন করেছি, দেশের মালিক আমরা, তথা পরাতপক্ষে জিয়াউর রহমানের মালিকও তো আমরা। তো আমি বলবো শুধু কোনো কিছুকে একটা সন্তানকে জন্ম দিলেই হয় না, তার যে ভরণ পোষণ, তাকে যে হাঁটতে শেখানো, স্বনির্ভর করা, চলতে শেখায়, যে এই কাজগুলো করেন মানুষ প্রকৃত পিতাকে, জন্মদাতাকে সম্মান না করে, যে ভরণ পোষণ দিয়েছে, তাকে থাকতে খাদ্য দিয়েছে, তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেছে, তাকেই পিতা হিসাবে ডাকবেন। তো আওয়ামী লীগের ক্ষোভ হচ্ছে আমরা জন্মদাতা, আমাদেরকে আব্বা ডাকে না, আব্বা ডাকে বিএনপি কিংবা অন্য দলকে। বিষয়টা হচ্ছে আপনি যেরকম কারো সাথে ট্রিট করবেন, সেও আপনার সাথে সমপর্যায়ের আচরণ করবে। তো আলোচনার সর্বশেষের দিকে এসে আমরা দেখব বাংলাদেশ যেহেতু প্রায় 90% মুসলমানের দেশ, তো এই দেশের, একটা মুসলিম দেশের কিংবা বাংলাদেশের সামরিক শক্তি কেমন হওয়া উচিত, কিংবা ইসলামিক স্টেটের সামরিক শক্তি কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নং আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের সামর্থ্যের সর্বোচ্চ অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তার দ্বারায় তোমরা ভয় দেখাবে আল্লাহ শত্রু ও তোমাদের শত্রুদেরকে তথা ভারতকে। তো এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, মুসলিম দেশ তথা ইসলামী স্টেটের অস্ত্র এত সমৃদ্ধ থাকবে যে অস্ত্রের ঝনঝনানি শুনে শত্রুর বুকে কাঁপন আসবে, আর সেই কাঁপনে শত্রু নিঃশেষ হয়ে যাবে, যুদ্ধের কল্পনায় চিন্তাও করতে পারবে না। এ হচ্ছে ইবনে কাসিরের তাফসিরের বর্ণনায় এসেছে সূরা আনফালের 60 নং আয়াতে। আয়াতটার তর্জমা হচ্ছে এরকম, তোমরা তোমাদের সামর্থ্যের সর্বোচ্চ অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে তথা আমাদের শত্রু ভারতকে। তো এ ব্যাপারে একটা হাদিসও রয়েছে, সহি মুসলিমের হাদিস নং 1917। এই হাদিসে আল্লাহ রসুল মুসলিমদের জন্য, মুসলিম স্টেটের জন্য বলেছেন শক্তি হচ্ছে তীর নিক্ষেপ। এই কথাটা তিনি 3 বার বলেছেন। তার মানে হচ্ছে শক্তি হচ্ছে যুদ্ধাস্ত্র। তো এখন বিষয় হচ্ছে এই যে বহির্বিশ্বে, এখন সারা বিশ্বে মুসলমানদের যে নাজুক অবস্থা এবং মুসলমানেরা যে নেতৃত্ব দিতে পারছে না,
গত 200-300 বছর ধরে ইহুদিরা কিংবা খ্রিস্টানেরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন। সেই ক্ষেত্রে আল্লাহ পাক সূরা বাকারার 30 নং আয়াতে বলেন, ওয়াকালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবো তথা একজন নেতা পাঠাবো যে পুরো পৃথিবী শাসন করবে, পুরো পৃথিবীর লিডার হবে। তো একইভাবে আমরা যে ওই খলিফার বংশধর, সেই ক্রমান্বয়ে সাকসেসর্স সেই ক্রমান্বয়ে আমরাই মুসলমানেরাই হবে মুসলিম বিশ্বের লিডার, মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকবে মুসলমানেরাই। তো ইসলামের বর্তমান যে পর্যায়ে সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল। ইসলামের প্রাথমিক যুগ ছিল গুহা, শুরু হয়েছে গুহা। আধুনিক ইসলামের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যে ইসলাম, আমরা সর্বশেষ যে ইসলাম পেয়েছি, তার শুরুটা হয়েছিল গুহা থেকে, এসে ঘরে, তারপরে তাবলিগ, তারপরে হিজরত, তারপরে হচ্ছে ইসলামিক রিপাবলিক তথা ইসলামী স্টেট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনা থেকে রেস্টোর করে যখন মক্কায় আসলেন, ইসলামী স্টেট ঘোষণা করলেন। পরবর্তীতে ছার খলিফা যেই বিশ্বের নেতৃত্ব দিয়েছেন, এখন টারশিয়ারি লেভেলে এসে ইসলামী স্টেট গঠন করার সময় এসেছে। তাহলে ইসলামী স্টেট গঠন করতে হলে আপনাকে কীরকম প্রস্তুতি রাখতে হবে সে ব্যাপারে আল্লাহ পাক সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেছেন, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো এরপরে যে বিষয়টি আসে, আমি গত পর্বের একটা আলোচনায় বলেছিলাম স্ত্রী লোকের তথা মেয়ে লোকের ভেজাইনা তথা গোপন অঙ্গতে 10,000-এর অধিক বা সেটা 15,000-ও হতে পারে সেন্সেশনাল নার্ভ ফাইবার থাকে। মূলত যেহেতু সায়েন্স কনস্ট্যান্ট না, সেটা নতুন বিজ্ঞানীর যখন জন্ম হয়, নতুন নতুন ধারণা আসে, সেটা ফ্লাকচুয়েট করে। তো আমি মনে করি এই যে সেন্সেশনাল নার্ভ ফাইবার আছে, আমি মনে করি একটা স্ত্রী লোকের তথা মেয়ের এই নার্ভগুলো পুরো দেহে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যেখান দিয়ে ধরবেন, যেখান দিয়ে টাচ করবেন, সেটাকে মলেস্টেশন হিসাবে ফিক্সড করা যায়। একইভাবে সেটাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক যে বোরকার বিধান তথা পর্দার বিধান দিয়েছেন, আর সেটা বোরকা দিয়ে রক্ষা করা হয়। এবং সাথে সাথে যে মুহররম, গায়রে মুহররম, মানে যাদের সাথে পর্দা করতে হয় না, যেমন স্বামী, পিতা, এরা থাকবেন, এরাই ওই মহিলার সুরক্ষা দিবেন আর পর্দা করবেন। তো বিপরীতভাবে বাংলাদেশের সুরক্ষার ক্ষেত্রে একটা সরকার সেই হাজব্যান্ডের দায়িত্ব পালন করবেন। আর পুরো বাংলাদেশকে যে বোরকা দিয়ে একটা নারীকে সুরক্ষা দেওয়া হয় কিংবা পর্দা করা হয়, কেউ যেন দৃষ্টিও না দিতে পারে, এরকম পর্দা করা হয়। তো বাংলাদেশেরও সেরকম একটা পর্দা থাকবে, যেখানে ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্র তার দিকে দৃষ্টিও না দিতে পারে। এ দায়িত্ব নিবে কে? যারা মুহররম, তারা এই দায়িত্ব নিতে হবে। তো এই ভাগে কারা আছে? বাংলাদেশ সরকার, বাংলাদেশের সচেতন জনগণ, সবাইকে এই দায়িত্ব নিতে হবে। এবং যেহেতু এটা একটা বেশিরভাগ মুসলমানদের দেশ, সেহেতু সূরা আনফালের 30 নম্বর অনুযায়ী এমন অস্ত্র থাকবে যাতে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকাতে পারে, আমরা ন্যায্য হিস্সা আদায় করতে পারি। একইভাবে 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এবং বিএনপির যে ভুল ত্রুটি কিংবা যেই দুর্দশা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো তুলে ধরবেন এবং বিএনপির চেয়ারম্যানকে সহযোগিতা করবেন। যেহেতু অনেক দুর্যোগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, তার যে বুদ্ধিমত্তা, তার যে একটা স্বাতন্ত্র্যবোধ, তার যে একটা চৌকস যে একটা ভাব রয়েছে, সেটা তিনি এখনও দেখাইতে পারছেন না। অনেকগুলো লিমিটেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। তার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ভুল অবশ্যই কিছু হয়েছে, ক্ষমা করবেন।